শেখ হাসিনা এখন যখনই বাংলাদেশে ঢুকবে তখন শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বিশ্বের পরাশক্তি। এখন এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। শেখ হাসিনা যখন আসবে তখন তো সেই ব্যবস্থা করে আসবে, সে তো এমনি চলে আসবে না, মিসাইল নিয়ে আসবে। আওয়ামী লীগের যদি হ্যাটম থাকে, তারা যদি ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা দেখাতে পারে, তারা যদি আবার রাজপথে আসতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা ইস্যু, কারণ তিনি কিভাবে আসবেন, তিনি বাই রোডে আসবেন, তিনি প্লেনে আসবেন কিনা, নাকি কেন বাই রোড তিনি চুজ করছেন, তিনি গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু হয়ে আসবেন কিনা, শেখ হাসিনা আসলে ভারতের ভূমিকা কি থাকবে, শেখ হাসিনা যদি নিরাপত্তা হুমকি থাকে সেইটা ভারত কিভাবে দেখবে। ভারত নিয়ে তো এর মধ্যে আমাদের দেশে নানা আলাপ। তারপর পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার নিরাপত্তা নিয়ে কর্নেল ওলি সাহেব নানান রকম প্রেসক্রিপশন দিচ্ছেন। তার কি নিরাপত্তা কোনো ঝুঁকি ইতিমধ্যে তৈরি হয়েছে? শেখ হাসিনাকে নিয়ে আমাদের কথা বলা মনে হয় আর প্রয়োজন নাই। শেখ হাসিনাকে যারা প্রাসঙ্গিক করার দরকার ছিল তারা সেটা প্রাসঙ্গিক করেছে এবং তিনি প্রাসঙ্গিক হয়ে গেছেন। ইতিমধ্যে সরকার থেকে এমন কোনো মহল নাই যেখান থেকে তার প্রতিক্রিয়া দেখানো হয় নাই। তাতে আওয়ামী লীগের চাঙ্গা যা হওয়ার হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা এখন সারা বাংলাদেশে তারা টক অব দি বাংলাদেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মনোবল। আওয়ামী লীগের মনোবল আমি মনে হয় গত 5-7 দিনে অনেক বেড়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ তারা এখন একটা কথা বলতে পারছে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে শেখ হাসিনা আসিতেছে তো একটা মানুষের মধ্যে উৎসাহ জাগায়, আগ্রহ জাগায়। এইটা শেখ হাসিনা রয়টারে ইন্টারভিউর মাধ্যমে এস্টাবলিশ করতে পেরেছে। না হলে প্রতিটা জায়গার থেকে, সরকারি মহল থেকে, এবং সরকার কেন একটা চিঠি ইস্যু করবে সকল মিডিয়াকে যে শেখ হাসিনার খবর যেন প্রচার না করা হয়। তার মানে সরকার তার একটা দুর্বলতা দেখিয়েছে, যে এটার মাধ্যমে সরকার দেখিয়েছে সরকার ভীত আছে, সরকার অনেকটা কনসার্ন হয়ে আছে যে শেখ হাসিনা তাদের অনেক শিরোপীড়ার মাথা ব্যথার কারণ। তিনটা বিষয় হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চায়। এই তুমি বলছো কিভাবে আসবেন, ওই হেলিকপ্টারে চলে আসবেন। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে এই ইস্যুটা নিয়ে আমরা কেন এত আলোচনা করছি, সরকার কেন এই ব্যাপারে উদ্গ্রীব দেখাচ্ছে, কেন প্রসিকিউটর কথা বলতে হবে। আইনের বিষয় আমি এখানে যে জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে 24-25 পটভূমিকা আর 12ই ফেব্রুয়ারি 2026 সন পরবর্তী পটভূমিকা এক নয়। আগামী দিনে যদি শেখ হাসিনা আইসার দাবি করে যে ওই সরকার, তার সরকার বৈধ ছিল এবং ডক্টর ইউনূস সরকার অবৈধ ছিল, কারণ শেখ হাসিনা কোনো পদত্যাগ পত্র কাউকে দিয়ে যায় নাই এবং সংসদ ভাঙ্গার কোনো অনুরোধ রাষ্ট্রপতিকে করেন নাই। এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো তো আগামী দিনে সামনে আসবে, আলোচনায় আসবে, কথা বলবে মানুষ, কথা বলবে এগুলো নিয়ে। কাজেই তৎকালীন সময়ে না বিপ্লব না অভ্যুত্থ এরকম একটা জগাখিচুড়ি করার পরে, বিশেষ করে আমি বলবো বিএনপির চাপে, একক বিএনপির চাপে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান থেকে নিচে নেমে আসতে বাধ্য হয়েছিল, তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। এটা তো বলা অপেক্ষা রাখে না। বাকি সবাই নির্বাচন চায় না, নির্বাচনের বিরোধিতা করেছে, আমাদের দল, আমার দলও সে বিরোধিতা করেছে, কিন্তু একমাত্র বিএনপি বলছে না, নির্বাচন আগে দিতে হবে। আপনারা অনেক বাহানা করছেন, সংস্কার করবেন, এই করবেন, সেই করবেন। বিএনপি সেগুলো খুব ট্যাক্টফুলি আপনাদেরকে ধোঁকা দিয়েছে, ফাঁকি দিয়েছে, সেই ধোঁকা আপনারা ধরতে পারেন নাই। এবং সেই ধোঁকা যে কি দিয়েছে সেটা আমাদের স্পিকার মেজর হাফিজ সাহেব বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা নির্বাচনের জন্য আমরা ধোঁকা দিয়ে আমরা বলেছি সব মানবো, কিন্তু আগে নির্বাচন দেন। এখন হচ্ছে নির্বাচন হয়ে গেছে, আচ্ছা আমরা মানতেছি। ইট ইজ বিকাম এ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা মানিতেছি, তোমার তো এন্ড নাই, তো বলে না মানবো না, তো মানিতেছি তো চলবে। কাজে এখানে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিপ্লব বললেন, অভ্যুত্থান বলেন, তার একটা ন্যাচারাল পরিসমাপ্তি হয়েছে, একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে, অস্বাভাবিক না, স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরে নতুন শিশু জন্মগ্রহণ করেছে বর্তমান বিএনপির এই সংখ্যাগরিষ্ঠ সরকার, একক সরকার, যে এই সরকার 5 বছরের ম্যান্ডেট পেয়েছে, জনগণ ভোট দিয়েছে,
একটা সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে একটা শক্তিশালী বিরোধী দল আসছে এবং সংসদ সুন্দরভাবে কাজ চলতেছে। এইখানে কথা নাই বার্তা নাই, কদিন পরে পরে শেখ হাসিনা একটু মাথা তুলে আপনারা সবাই ঘাবড়ে যান। শেখ হাসিনা যদি এতই ফ্যাক্টর হয়ে থাকে, এত বড় নির্বাচন করে ক্ষমতা এসে আপনার এখন যদি শেখ হাসিনাকে নিয়ে ভাবতে হয়, তাহলে এটা কার ব্যর্থতা? কাজে আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এবং তার বিরোধীদের নার্ভ টেস্ট করার চেষ্টা করছেন। এখন আমি যেটা শুরু করেছিলাম যে উনি যদি আসেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, আসার সঙ্গে সঙ্গে এখন প্রশ্ন করছে কিভাবে আসবেন। সে ভারতে আছে, দরকার পড়লে ভারত তাকে একটা পাস দিবে। এখানে উদাহরণ আছে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়েছে না তড়িঘড়ি করে। এটা শেখ হাসিনা বেলা হবে না, তার গ্যারান্টি কোথায়? এটা তো হতে পারে, অতীত হয়েছে, আমরা দেখেছি। কাজে আমরা এই যে লেলিনকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের সময় দেখেছি যে সে ফ্রান্সে ছিল, কি বলে, বিদেশে থাকতো। ফার্স্ট ওয়ার্ল্ডের সময় তাকে ট্রেনের ভিতরে এরকম গরুর মানে ঘোড়া যে ক্যারি করে, সে ঘোড়া ভিতরে ঢুকাইয়া তাকে মস্কোর সামনে এসে ঘোড়া ওইতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে সে বলেছে আমি লেলিন, বা সবাই লেলিন দাঁড়িয়ে গেছে। এটার জন্য পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ইমিগ্রেশন লাগে না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় লেলিনের উত্থানের সময় আমরা দেখেছি, যখন সারা মস্কোতে আন্দোলন হচ্ছে, যখন এই বলশেভিক পার্টির বিপ্লব হয়েছে, তখন ফ্রান্স থেকে লেলিনকে এনে তাকে মস্কোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঐতিহাসিক সত্য। এখানে যদি আজকে শেখ হাসিনা নেতৃত্বে একটা সরকার গঠন করে তারা যদি বলে করে লং মার্চ শুরু করবো রংপুর থেকে, তার মানে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলার তো একটা অবনতি হবে। এই দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে। সরকার তখন কি করবে? ওটা বাধা দিতে যাবে। বাধা দিতে কি হবে? তো এই ধরনের আলোচনাগুলো আমরা তো করতে চাই না, এই ধরনের জিনিসগুলো আমরা সামনে আনতে চাই না। ইটস ডেঞ্জারাস। এই যে আজকের থেকে আমরা 1 বছর 2 বছর আগে বলেছি আপনারা এগুলা করেন না। রংপুর কেটে যাওয়ার মতো জায়গা আছে, কেটে ফেলার মতো জায়গা আছে, আপনার ওই আমাদের ফেনী কেটে ফেলার মতো সুযোগ আছে। এখন দেখেন সবাই বলতেছেন, এই যে আমাদের কর্নেল সাহেব বললেন রংপুর নিয়ে গেলে উনি কলকাতা নিয়ে নেবেন। কি অদ্ভুত কথা বলেন! এত বড় সিনিয়র নেতা, জাতীয় নেতা আমাদের, যাদের কথা আমাদের সামনে ব্যাগ বাক্য হবে। আমি জানি না উনি সেটা বলেছেন কিনা, আমি শুনি না, তোমার কাছে এখন শুনলাম। কিন্তু কলকাতা নিয়ে নেবে খেলা মেয়ে, বাচ্চা, মানে বাচ্চা ছেলেদের কথা। তো এখন এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। শেখ হাসিনা এখন যখনই বাংলাদেশে ঢুকবে, তখন শেখ হাসিনার ফাঁসির আসামি হলো সরকারি বা ফাঁসি না দেওয়া পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। আর সেই দায়িত্ব যদি বর্তমান সরকার পালন করতে না পারে, সেই সরকারের ক্ষমতা আছে শেখ হাসিনাকে নিয়ে এসে আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়ানোর, কিন্তু এর বাইরে তো কিছু করার ক্ষমতা নেই। তাহলে যে ব্যাপক আইন শৃঙ্খলা অবনতি হবে, শেখ হাসিনা যখন আসবে তখন তো সেই ব্যবস্থা করে আসবে, সুতরাং এমনি চলে আসবে না। তাহলে ওই অবস্থাটা কি হবে? এবং এখন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হচ্ছে। এবং অদ্ভুত ভাবে আজকে কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে আজকে আপনি বাসের প্যাসেঞ্জার বানাইয়া সারা বাংলাদেশে ঘোরাচ্ছেন। অদ্ভুত। আমি কলেজ সাহেব বলেছেন যে উনি যেন, আচ্ছা ওই প্রসঙ্গে পরে আসতেছি। তাহলে এখন শেখ হাসিনার বিষয়টা আমার মনে হয় আমরা এটা আওয়ামী লীগের উপর ছেড়ে দিই, জনগণের উপর ছেড়ে দিই। আওয়ামী লীগের যদি হ্যাটম থাকে, তারা যদি ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা দেখাতে পারে, তারা যদি আবার রাজপথে আসতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা তাদের কর্মীদের, নেতাদের মনোবল চাঙ্গা করার জন্য কথাটা বলেছে। কারণ নেতারা মনোবল চাঙ্গা হয়, নেতারা যদি সামনে এগিয়ে আসার চিন্তা করে, নেতারা যদি ত্যাগ স্বীকার করতে চায়, জীবন দিতে প্রস্তুত থাকে, তাহলে এটা আওয়ামী লীগের হ্যাডম। আওয়ামী লীগ যদি সেভাবে হ্যাডম দেখাইতে পারে, হয়তো শেখ হাসিনা ফিরে আসবে। বাংলাদেশের রাজনীতি এখন আন্দোলন হয়ে গেছে ছল ছাতুরি আন্দোলন। কেউ সত্য কথা বলে না,
যেমন আইন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ধোঁকা দিয়া ইলেকশন করাইছি, এবং এখনো অনেকে মনে করে যে আমরা এইভাবে সরকার পতন করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। ধোঁকাবাজি রাজনীতি চলতেছে। ধোঁকাবাজি রাজনীতি চলবে না। আপনাদের জাতীয় নেতাদেরকে জাতীয় পর্যায়ে জাতীয় দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। একটি রাজনৈতিক দলের নেতার মুখে কখনোই শোভা পায় না আমরা কলকাতা দখল করে ফেলবো। It's a very, very, it's unbecoming statement. একটি চক্র অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পিতভাবে তারেক রহমান সাহেবকে আইসোলেট করা বা একঘরে করার চেষ্টা করে ফেলা হচ্ছে। দেখেন, তাকে কেউ কারেক্ট অ্যাডভাইস দিচ্ছে না, তার 3টা প্রমাণ আমি দেই। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তিনি চট্টগ্রামের ব্যাপারে কোনো সভা ডাকেন নাই, কোনো কোঅর্ডিনেশন করেন নাই, উনি তো জানে নাই। আমরা ভেবেছিলাম যে এই দুর্যোগ আবহাওয়ায় উনি ঘর থেকে বের হবেন না, হয়তো তার নিরাপত্তার কারণে, কিন্তু তিনি নিজেই সেটা ভেঙে দিলেন। তিনি আজকে সকালবেলা ভোরে ঘুমের থেকে বরিশাল চলে গেলেন। বৃষ্টির মধ্যে উনি রেশন কার্ড দিয়ে আসলেন। বরিশালে রেশন কার্ড দেওয়ার প্রয়োজনটা আজকে বেশি ছিল না বান্দরবনে গিয়ে, রাঙ্গামাটিতে গিয়ে, বা খাগড়াছড়িতে গিয়ে, বা চট্টগ্রামে, পতেঙ্গায়, কক্সবাজারে গিয়ে মানুষকে ত্রাণ দেওয়ার প্রয়োজন ছিল? ওনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। এটা জবাব উনি হয়তো অনেক কিছু দিবেন, কিন্তু মানুষের কাছে নেগেটিভ মেসেজ চলে গেছে, নেতিবাচক চলে গেছে। গৌর নদী কার এলাকা, কে সে এখানকার মন্ত্রী, এটা সবাই জানে, এবং তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কি সে সবাই জানে। এখন যদি আপনার নিজেদের নেতা কর্মীদের রাজনৈতিক প্রমোট করার সময় মনে করে থাকেন, যেখানে আপনার বাংলাদেশের একটা বৃহৎ এলাকা জলমগ্ন হয়ে আছে, যেখানে সারা বাংলাদেশে আজকে একটা বন্যার পূর্বাভাস, বন্যার ঠায় আসতেছে, রংপুরে তিস্তা নদী বিভৎস উপরে প্রবাহিত হচ্ছে, সুনামগঞ্জে পানির ঢল নামতেছে, এই অবস্থায় আপনি বাসে করে বরিশাল চলে গেলেন। আর পাশাপাশি আমার শ্রদ্ধেয় নেতা কনেবলী আহমেদ সাহেব, উনি বললেন আপনি রাত্রে থাকবেন না। কি অদ্ভুত! উনি একজন বিরোধী দলের নেতা হয়ে থ্রেট হলো না এটা? রাত্রে থাকলে কি হবে? তুমি তাহলে জানেন রাত্রে থাকলে কি হবে? তাহলে উনি কেন বললেন রাত্রে থাকবেন না বাইরে? মানে উনি সব জিজ্ঞাসা করা উচিত, তাকে প্রশ্ন করা উচিত। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে রাত্রে ঢাকার বাইরে না থাকার কেন উপদেশ দিলেন? আপনার কাছে কি তথ্য আছে যে উনার জীবন হানি হওয়ার বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ আছে? আমার দেশের নিরাপত্তা বাহিনী কি একজন প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় যে কোনো জায়গায়? আর তিনি যেখানে আর্মিদের এক্সারসাইজ যাচ্ছেন, আর্মিদের মধ্যে আছেন, সেখানে উনার নিরাপত্তার কেন প্রশ্নবিদ্ধ হবে? বিশ্বের পরাশক্তিগুলো মিলে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে গেছে, এটা তো তুমি তোমার বক্তব্যেই প্রকাশ পেয়েছে, এবং আমিও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রচুর চাঙ্গা হয়ে যাচ্ছে এবং তার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই যে ত্রাণ কর্মকাণ্ডে দেখো আওয়ামী লীগ অনেক তৎপর। এই যে চিটংয়ের ত্রাণ তৎপরতায় এবং বিভিন্ন এলাকায়, আমাদের এলাকায় আমরা দেখতেছি, বিভিন্ন ভাটি এলাকায় দেখতেছি, বিভিন্ন এলাকায় দেখতেছি আওয়ামী লীগের চেয়ারম্যানরা যারা আছে, মেম্বাররা যারা নির্বাচন করতে চায়, তারা খুবই তৎপর। তারা প্রতিদিন যে কথা বলতেছে সেই কথাটা বুমেরাং হয়ে ফেরত আসতেছে। আপনি এমনকি দেখেন যে আপনার মানুষের সিরিয়াস চিকিৎসার বিষয়েও সংসদে হাস্যরস হয়। সেখানে শব্দ উচ্চারণ নিয়ে সেখানে সবাই হাসে, কিন্তু বিষয়টা নিয়ে কেউ গুরুত্ব দেয় না। ভারতকে যদি আপনি প্রকাশ শত্রু বলেন, কলকাতা দখল করার কথা যদি বলেন, তাহলে এটা উস্কানির মনে বক্তব্য হয়। শত্রুকে যদি বানান, শত্রু তো আমাকে শত্রুই ভাববে, তখন শত্রু তো আমাকে আক্রমণ করবে। আমি যদি কলকাতা দখল করতে চাই, রংপুর দখল করতে গিয়ে প্রতিহত গেলাম, তারপরে কি হবে? তারপরটা কি দেখেছেন? আমার কাছে কয়টা রাইফেল আছে, কয়টা গুলি আছে, কয়টা ট্যাঙ্ক আছে, কয়টা বিমান আছে? আমার কাছে যা আসে সব তো হলো যে কনস্ট্রাকশন ব্যাটালিয়ান, ব্রিজ কালভার্ট বানানোর ব্যাটালিয়ান। আমার তো আছে খালি আছে আমার আর্মির ক্যাপাবিলিটি কি?
ইজ জাস্ট রাইফেলম্যান। এখানে আমার তো দ্রোণ তো নাই আমার কাছে, আমি তো দ্রোণ তো আমি ভারতের কাছে দ্রোণ আছে, আমার তো দ্রোণও নাই। তা আমি ইনফেন্ট্রি দিয়ে কতটুকু করবো, পায়াদল সৈনিক দিয়ে আমি কতটুকু করবো, তো ওই দিন আর নাই।